কি সুন্দর রূপোলি চেন, তার মধ্যে আবার পেঁচানো লকেট, লকেটে ফনা তোলা সাপের ছবি। তোরা আমায় এত ভালোবাসিস? ঠিক আছে, আমিও তোদের ভালোবাসাকে সাদরে গ্রহণ করলাম। এ তো সত্যি বড় চমৎকারী ওষুধ। শিকড়ের টুকরোটা কোমরে ঝোলানোর পর থেকে কোনো সাপ আর সামনে আসেনি। হ্যাঁ, এলাকায় সাপের উপদ্রব অনেকটা কমে গেছে। আগের মতো যেখানে সেখানে সাপ আর দেখা যায় না। সত্যিই আমাদের রাজকন্যা বিধাতার এক আশীর্বাদ। এদিকে সারাদিনের ব্যস্ততায় ঈশানী ভুলেই গিয়েছিল জাদু আয়নার বলা কথাগুলো। রাত্রে আয়না হাতে নিয়ে সে ভাবতে বসে। জাদু আয়না তো বলল আমাদের পরবর্তী যাত্রার সঙ্গী ওই যুবক, কিন্তু উনি তো কারাগারে বন্দী। সেখান থেকে ওনাকে মুক্ত করব কিভাবে? রোজকার মতো আজও চন্দ্রাণীর স্বপ্নে নিজেকে সাপ রূপে দেখে চমকে ওঠে। ঘুম ভাঙলে সে তার কক্ষে সাপের উপস্থিতি টের পায়। এমন কেন লাগছে আমার? মনে হচ্ছে কোনো সাপ আমার কক্ষে চলে এসেছে। বিছানায় বসে চন্দ্রাণী সাবধানে তার পাশে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে, এ যে শাখামুঠি সাপ, কিন্তু এই সাপ আমার কক্ষে কিভাবে এলো? আব্বাজানকে ডাক দেব? না না, ডাকলে পরে ওকে যদি বন্দি করে দেয়। তখনই সাপ শব্দ করে চন্দ্রাণীর বিছানা বেয়ে কোলের উপর এসে বসে। আমার মনকে শান্ত করতে চাস বুঝি, কিন্তু প্রাসাদের কেউ তোদেরকে আমার সাথে এই অবস্থায় দেখলে ভয়ে জ্ঞান হারাবে। তোরা এসেছিস, এক মুহূর্তে আমার মন থেকে সমস্ত দুশ্চিন্তা উড়ে গেছে। মনে হচ্ছে কোনো বিপদই আমাকে স্পর্শ করতে পারবে না। এদিকে ঈশানীর সমস্ত চিন্তা ভাবনা এখন কারাগারে বন্দি যুবককে ঘিরে। নীলাঞ্জনা, কোথায় তুমি? সাড়া দাও। এই তো আমি ঈশানী সই। দেখো না, জাদু আয়নাকে বলেছিলাম আমার বন্ধুর মুখ দেখাতে। আয়না বারবার আমায় কারাগারে বন্দি এক অচেনা যুবকের মুখ দেখাচ্ছে। কারাগারে বন্দি যুবক? দেখি তো, আমায় আয়নাটা দাও। ঈশানী পরীকে আয়নাটা দেয়। জাদু আয়নায় তখনই সেই কারাগারে বন্দি যুবকের মুখ ভেসে ওঠে। এটা এটা কিভাবে সম্ভব? কি হলো নীলাঞ্জনা? এটা তো দুর্গম প্রান্ত। এখানে বন্দি যুবক অব্দি পৌঁছাতে যে তোমাদের অনেকটা সময় পেরিয়ে যাবে। সেটা কিরকম সময়? প্রায় 40 দিন কিংবা তারও বেশি সময়। আর যদি তুমি পৌঁছে দাও? আমার তো ওই স্থানে যাওয়ার অনুমতি নেই রাজকন্যা। তাহলে এখন উপায়? হঠাৎই মেঘরাজের দেওয়া ছোট্ট বল মেঝেতে গড়িয়ে গড়িয়ে ওদের কাছে আসে। উপায় আছে রাজকন্যা, উপায় আছে। মেঘরাজ্যের দেওয়া জাদু বলের কথা বলছো? আমাকে সঙ্গে নাও, দুর্গম প্রান্তে পৌঁছে যাও। পরদিন সকালে চন্দ্রাণী প্রাসাদের বাইরে রাস্তা দিয়ে একলা একা হাঁটছিল। হঠাৎই সেখানে মোরলের ছোট ছেলে হাবলু ছুটে আসে। আব্বারে সাপে কাটছে, রাজকন্যা ওনারে আপনি বাঁচান। অদ্ভুত ব্যাপার তো, বড় কেউ না এসে এভাবে একটা বাচ্চাকে পাঠিয়ে দিলি। ও রাজকন্যা, আপনি যাবেন না? চলুন না, আপনি না গেলে যে আমার আব্বাকে বাঁচানো যাবে না। সাপের উপদ্রব তো কমে গিয়েছিল জানি, তাহলে মোড়লকে কোন সাপে কামড়ে দিল? বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে ভুগছিল চন্দ্রাণী, কিন্তু বাচ্চা ছেলেটাকে সে না করতে পারেনি। হাবলুর সাথে চন্দ্রাণী মোরলের বাড়িতে যায়। বাড়ি ভর্তি মানুষ। বাড়িতে গিয়ে বুঝতে পারলো ওর জন্য কেউ অপেক্ষা করে নেই। বিষ নামানোর কাজ অন্য কেউ করছে। রাজকন্যা এসেছে, আমাদের রাজকন্যা এসেছে। ওই তোরা সরে দাঁড়া, রাজকন্যাকে ভিতরে যেতে দে।
চন্দ্রাণীকে সবাই জায়গা করে দিল মোরলের ঘরের ভেতরে ঢোকার জন্য। ঘরের দরজার কাছে গিয়েই সে দেখতে পেল মেঝেতে পাটির উপর শুয়ে রাখা হয়েছে মোরলের দেহ। হঠাৎ চন্দ্রাণী থমকে দাঁড়ায়। বাতাসে কিছু একটার গন্ধ পায় সে। ঘরে এটা কিসের গন্ধ এত তীব্র? আমার যে মাথা ধরছে। আর মোড়লের পায়ের কাছে এটা কালাজ সাপ না? হ্যাঁ, কালাজই তো। চন্দ্রাণী লক্ষ্য করে দেখে মোরলের পাশে বসা লোকটা মন্ত্র পড়ে কাল সাপকে উত্তেজিত করার চেষ্টা করছে। হঠাৎ তার দৃষ্টি যায় লোকটার হাতের দিকে। মুহূর্তে সে ঘাবড়ে যায়। আরে, এ কেমন লোক? লোকটার বাম হাতের কবজির পরের অংশ নেই। সাজ পোশাক দেখে তো মনে হয় গ্রামের কোনো নতুন ওঝা। লোকটা এক মনে মন্ত্র পড়ছে সাপটার দিকে তাকিয়ে। চন্দ্রাণী মনে মনে ভাবছে, প্রায় সব সাপের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি, শুধু এই কালাজটাকে কেন যে ভয় পাই। অনেক চেষ্টা করেও এই জাতের সাপের সাথে যোগাযোগ করতে পারি না। এই সাপ কোথায় থাকে সেটাই যে বুঝতে পারি না। ইস, যদি এদের নিয়ন্ত্রণ করতে পারতাম। হঠাৎই চন্দ্রাণীকে চমকে দিয়ে সাপটা দরজার দিকে মুখ করে শব্দ করে ওঠে। চন্দ্রাণী এক পা পিছিয়ে যেতেই সেখানে রাজকন্যা ঈশানী ছুটে আসে। এই বোন, তুই এখানে? আর তোকে আমি পুরো মহল খুঁজে হয়রান। চুপ, কথা বলিস না। ঘরে দেখ কি হচ্ছে। ঈশানী সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এটা আবার কি ধরনের সাপ? কালাজ সাপ। কি অবাক কাণ্ড! প্রথমে সাপটার লেজ চিকন হতে হতে একটা সূচের আকার ধারণ করেছে। তারপর সেটা লাফিয়ে উঠে গেঁথে গেছে মোড়লের পায়ের ওপর, যেখানে সাপে কামড়েছিল। এ তো জাদু। কিন্তু কালাজের লেজ তো এমন হয় না। ওঝা এবার মুখ তুলে মোরলের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, নে, এবার ক্ষতস্থান ভালো করে বেঁধে দে। উনি সুস্থ হয়ে যাবেন তো? হ্যাঁ রে, আমার কাল মোরল সাহেবের শরীর থেকে সমস্ত বিষ শুষে নিয়েছে। উনি এখন বিপদমুক্ত। সত্যি কয়েক মুহূর্ত পরেই মোরল চোখ মেলে তাকালো। একেবারে সুস্থ সে। সাপটাকে ধরে তারপর সেটাকে কাঁধের ঝোলায় ঢুকিয়ে ফেললো। বোন, প্রাসাদে চল, তোর সাথে আমার জরুরি কথা আছে। এবার ওঝার চোখ দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাজকন্যার উপরে পড়তেই সে চমকে উঠল। চন্দ্রাণীর চোখের দিকে পলকহীন দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর তার চোখ জোড়া চকচক করে উঠল। এ কি? ওনার চাহনিতে আমার শরীরটা এমন শিরশির করে উঠল কেন? ওঝা সেখান থেকে উঠে পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে এলো। জয় ওঝা মালিকের জয়, জয় ওঝা মালিকের জয়। তারপর ওঝা চলে গেলে লোকজন ওঝার কেরামতি সম্পর্কে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। একটা হাত নেই, অথচ কি অদ্ভুত কেরামতি দেখাতে পারে। ঠিকই বলেছিস, এতক্ষণ দরজার ফাঁকা দিয়ে আমি সবই দেখেছি, নয়তো বিশ্বাসই করতাম না। আমি তো শুনেছি উনি নাকি স্বপ্নাদেশ পেয়ে এই গ্রামে এসেছে সাপের অভিশাপ থেকে গ্রামকে বাঁচাতে। চন্দ্রাণীর মনে কেমন যেন অস্বস্তি কাজ করতে লাগলো। ঈশানীকে নিয়ে ধীর পায়ে হেঁটে সে তার প্রাসাদে ফিরে এলো। বোন, একটা বিষয় তোকে জানানোর ছিল। পরে বলিস, আমার এখন ভালো লাগছে না। সারা দুপুর চন্দ্রাণী বিছানায় শুয়ে ছটফট করলো। আগের রাত্রে দেখা সাপগুলো তার কক্ষে হাজির হলো। আর চন্দ্রাণী বিরক্ত হয়ে বলল, যা যা। উফ, এমন কেন লাগছে? হঠাৎ করে কেন নিরাপত্তাহীনতায় ভুগছি আমি? রোজ স্বপ্নে নিজেকে সাপের রূপে দেখেও তো এতটা খারাপ লাগেনি যতটা আজ লাগছে। তুমি তোমার পুরনো রূপ আর শক্তি ফিরে পাবার পরেও এত দুশ্চিন্তায় কেন থাকো
সেটাই তো বুঝতে পারছি না। পুরনো রূপ ফিরে পেয়েছি, শক্তি না। মানে কি বলছো তুমি এসব? আমি এখনো আমার শক্তির পুরোটা পাইনি নুপুর। তাহলে আদি পিতা নাগমাতা যে বলল, জানি না ওরা কেন আমার থেকে সত্যিটা লুকিয়ে গেল। রাতে রাজকন্যা চন্দ্রানী তার বোন ঈশানীকে নিয়ে রাজবাগানে ঘুরতে যায়। বল কি বলবি? মেজাজ সবসময় চড়া হয়েই থাকে মনে হয়। আরে ওরম কিছু না, তখন আমার সত্যিই খারাপ লাগছিল, কথা বলার অবস্থায় ছিলাম না। এখন ঠিক আছিস তো? না রে, মনটা অস্থির হয়ে আছে। আচ্ছা, তাহলে বিশ্রাম নে, পরে কথা হবে। কিন্তু তুই তো কিছু বলতে চেয়েছিলিস। আজ না, কাল বলবো। ঈশানী চলে যায়। অস্থির মনে চন্দ্রানী হাঁটতে হাঁটতে প্রাসাদের বাইরে বেরোতেই ওঝা মালিকের সাথে দেখা হয়। সালাম রাজকন্যা, আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন? আসলে আমি আপনার কথা জানতাম না। গ্রামে ঢুকেই শুনলাম একটা লোককে সাপে কেটেছে। আমি গিয়ে তার বিষ নামালাম। পরে জানলাম গ্রামের সব মানুষের বিষ নামানোর জন্য আপনিই আছেন। শুধু শুধু আপনার অধিকারে হাত দিলাম। এটা আমার অধিকার না, আমি উপকার করতে পছন্দ করি, তাই ওদের সাহায্য করি। আপনিও মোড়লের উপকার করেছেন, রাগ করব কেন? আপনি নাকি স্বপ্নে আদেশ পেয়ে এই গ্রামকে অভিশাপমুক্ত করতে এসেছেন। কি বলেন? এই গ্রামের মানুষগুলো আজগুবি সব, আন্দাজে এইসব গুজব রটিয়েছে। আমি আসলে গ্রামে গ্রামে ঘুরে ওঝাগিরি করি। হাঁটতে হাঁটতে ওই গ্রামে চলে এসেছি। মোড়ল অবশ্য বলেছে এই গ্রামে কোনো ওঝা নেই, তাই থেকে যেতে। কিন্তু আপনার আপত্তি থাকলে চলে যাব। আমি আগেই তো বললাম এটা আমার পেশা না, এটা আপনাদের কাজ। আমার আপত্তি থাকবে কেন? আপনার বড় দয়া মা। আপনার সঙ্গে দেখা করার জন্য মনটা ছটফট করছিল। আপনি কিভাবে সাপের বিষ নামান তা একবার দেখার খুব শখ। রাজবংশে শুনেছি কোনো সাপুরে নেই। তাহলে এই বিদ্যা আপনি শিখলেন কিভাবে মা? চন্দ্রানী আর চোখে একবার লোকটা ঝোলার দিকে তাকালো, আর এরপর সে বলল, অনেক রাত হয়ে গেছে, আমার এখন প্রাসাদে ফিরতে হবে। আচ্ছা মা, একই গ্রামে যেহেতু আসি, তখন ধীরে ধীরে সবই জানতে পারবো একে অপরের সম্পর্কে। আজ তাহলে আসি মা। এরপর চন্দ্রানী প্রাসাদের দিকে চলে গেল। আর ওঝা সেই পথের পানে তাকিয়ে ভাবতে লাগলো, এই মেয়েটা ইচ্ছাধারী নাগিন, অথচ সে নিজেও জানে না। না, বিষয়টা আগে পুরোপুরি নিশ্চিত হতে হবে। আর এটা পরীক্ষা করার জন্য একটাই উপায় আছে। ভালোই ভালোই আগামী অমাবস্যা পর্যন্ত এখানে আমাকে থাকতে হবে, সাধারণ ওঝার বেশে। তারপর সেই অন্ধকার রাত এলে আমি আমার জাদু ক্ষমতা দিয়ে নিশ্চিত হব এই মেয়েটা আসলে নাগিন কিনা। এই মেয়ে নাগিন হলে একে কাবু করতে আমার তেমন কষ্ট হবে না। তো বন্ধুরা, ওঝা মালিক আসলে কে আর সে কি করতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।